মসলিন ছিল বাংলার তাঁত শিল্পের ঐতিহ্য। অতি সূক্ষ্ম এবং প্রায় স্বচ্ছ কাপড়টি একসময় ছিল বিশ্বে সমাদৃত। ঢাকা ও এর আশেপাশের এলাকায় তৈরি হওয়া এই মসলিনের খ্যাতি ছিল সুদূর রোম পর্যন্ত। কথিত আছে, এক টুকরো মসলিন একটি আংটির ভেতর দিয়ে অনায়াসে পার হয়ে যেত। মসলিনের সেই গল্পের বিস্তারিত আপনাদের এই মুহূর্তে জানাতে চাই। আমরা সাম্প্রতিক সময়ের যে আলোচিত তন্তুর কথা যদি বলি, মসলিন নিয়ে আমরা অনলাইন মিডিয়া, অফলাইন মিডিয়া অনেক জায়গায় অনেক রেফারেন্স দেখছি রিসেন্টলি। মসলিনের ইতিহাস কিন্তু আমরা যখন ইতিহাসের পাতায় দেখি, প্রায় 4000 বছরের হিস্ট্রি কিন্তু আমরা দেখি। সেই প্রাচীন মিশর থেকে শুরু করে পরবর্তীতে রোম, পরবর্তীতে আমরা ইউরোপে দেখেছি মসলিনের জয় জয়কার। এবং গত 2 থেকে 3000 বছর ধরে আমাদের এই মসলিন আমাদের এই ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় তৈরি হতো, সেই মসলিন কিন্তু আসলে আমাদের এশিয়ার বিভিন্ন দেশে পৌঁছে যেত। মধ্যযুগে আমরা দেখেছি আমাদের এই বাংলার সাথে, যেহেতু আরব অঞ্চলের বণিকদের ভালো সম্পর্ক ছিল, প্রচুর মসলিন আমাদের এই ঢাকা অঞ্চল থেকে ইউরোপে এবং এশিয়ার বিভিন্ন দেশে চলে গিয়েছিল। আমরা একটু ইউরোপিয়ান হিস্ট্রির দিকে যদি তাকাই, আমরা কিন্তু রোমের ইতিহাসে খ্রিস্টীয় প্রথম শতকে কিন্তু আমরা মসলিনের উপস্থিতি দেখি। তারও আগে আমরা যখন মিশরে মমি কনসেপ্টটা প্রচলিত ছিল, মিশরের ফারাওদের পরিধেয় বস্ত্র হিসেবে কিন্তু আমরা মসলিনের কথা জানি। এবং মসলিন তখন আমাদের এই ভারতবর্ষ থেকে, আমাদের এই বাংলা অঞ্চলের যে বিখ্যাত মসলিন ছিল, এই মসলিন এই বাংলা থেকেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আমরা কিন্তু যে মসলিন শব্দটা বলি, মসলিন শব্দটা কিন্তু আমাদের বাংলা কিংবা ফার্সি বা অন্য কোনো ভাষা থেকে আসেনি। বেসিক্যালি ইংরেজরা যখন আমাদের এখানে শাসন করতে আসে, তারা তখনকার ইরাকের মসুল নামে একটি বিখ্যাত বন্দর ছিল, সেই বিখ্যাত বন্দরের থ্রুতে আমাদের এখানকার যেই তখনকার মিহি তন্তু, সেই মিহি তন্তুকে তারা মসলিন নাম দেয়। এবং 1600 শতকের পরে মসলিন হিসেবে আমরা ইউরোপের বিভিন্ন দেশে মসলিনের উপস্থিতি দেখি। আমরা অবিভক্ত বাংলার ইতিহাসের দিকে যদি তাকাই, আমরা কিন্তু দেখি বাংলার অনেক অঞ্চলে মসলিন ধরনের তন্তু উৎপাদন করা হতো। ঢাকা, মালদহ, শান্তিপুরি বিভিন্ন জায়গায় কিন্তু আমরা মসলিনের তখনকার সময় কিন্তু তৈরি করতে দেখেছি। ঢাকায় মসলিন তার মিহি তন্তু এবং তার যে সূক্ষ্ম যে প্রাকৃতিক বৈশিষ্ট্য ছিল, সেই প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণেই কিন্তু আসলে পৃথিবী বিখ্যাত ছিল। ফুটি কার্পাস নামে তন্তুর কারণেই আসলে কিন্তু ঢাকাই মসলিনের মধ্যে আমরা যে মিহি কনসেপ্টটার কথা শুনি, সেই কনসেপ্টটা কিন্তু ঢাকাই মসলিনের মধ্যে আমরা দেখি। ফুটি কার্পাস ভারতীয় উপমহাদেশের অন্যান্য অঞ্চলে তেমন পাওয়া যেত না বলেই বাংলা তথা ঢাকার আশেপাশের যে অঞ্চলগুলো আমরা দেখি, এখনকার নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর এবং নরসিংদী, এই অঞ্চলগুলোতে কিন্তু 100 বছর আগেও আমরা আমাদের এই মসলিনের কারিগরদের দেখতাম। এবং বলা হয়ে থাকে, ইতিহাসের গ্রন্থে আমরা দেখি 1851 সালে সর্বশেষ ইউরোপে মসলিন নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই প্রদর্শনীতে যে মসলিন কাপড়টি দেখানো হয়, সেটির ওজন ছিল 8 তোলা। শুধু ইউরোপের অভিজাত গোষ্ঠী কিংবা তখনকার যারা ধনী ছিল, তাদের কাছেই মসলিন আসলে অ্যাকসেপ্টেবল ছিল না। মসলিন কিন্তু তারও আগে আমরা দেখেছি বিভিন্ন সম্রাট, সম্রাজ্ঞী তারা তাদের পরিধেয় বস্ত্র হিসাবে কিন্তু মসলিন বা মসলিনের তৈরি তন্তু দিয়ে পোশাক পরতেন। আমরা ইতিহাসকে যদি আরেকটু সরলভাবে বোঝার চেষ্টা করি, আমরা দেখেছি মসলিন প্রায় 28 রকমের হতো এবং 28 রকমের মসলিনের একটা ফরম্যাট পরবর্তীতে আমরা জামদানি শাড়ির মধ্যে দেখি। আমরা ইবনে বতুতার যে বইটি পড়েছি, কিতাবুর রেহালায়, সেখানে সোনারগাঁওয়ে তৈরি সুতি বস্ত্রের বিশেষ প্রশংসা তিনি করেছিলেন এবং সেখানে আমার ধারণা আমাদের এই মসলিনের কথাই তিনি উল্লেখ করেছেন। এবং পরবর্তীতে চীন থেকে আগত অনেক পর্যটক আমাদের এই বাংলা ভ্রমণ করেছেন, তারা কিন্তু আমাদের এই সোনারগাঁ এবং এই অঞ্চলে যে আমরা সুতি কাপড়ের কথা বলি বা এখনকার যে মসলিনের কথা বলছি, তার কিন্তু তারা প্রশংসা করেন। জগৎ বিখ্যাত যে মসলিনের কথা আমরা বলছি, মসলিন নিয়ে আসলে অনেক আবেগ, অনেক ইতিহাস আমাদের মধ্যে আছে। সেই প্রেক্ষিতেই আমরা সম্প্রতি দেখেছি গত কয়েক দশকে মসলিন নিয়ে অনেক গবেষণা চলছে এবং সম্প্রতি আমরা দেখেছি জিআই পণ্য হিসেবে আমাদের ঢাকাই মসলিনকে নির্বাচিত করা হয়েছে। আমরা হয়তোবা সেই আদি এবং অকৃত্রিম মসলিন হয়তোবা তৈরি করতে পারবো না, কিন্তু সেই মসলিনের মতোই আমরা মসলিন তন্তু দিয়ে আমরা আমাদের সেই অতীত ইতিহাসকে আবারও আমরা আমাদের আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে পারবো।